দীর্ঘদিন পর আবার একটা চলচ্চিত্র আসছে, ঈদের মধ্যে বড় একটা ফেস্টিভ্যাল, কেমন লাগছে? খুবই এক্সাইটেড লাগছে। আর অনেক বছর চলচ্চিত্রে অভিনয় করা হয় নাই, অনেক বছর গ্যাপ দিয়ে আমি লাল মোরগের জুটি নামে একটা চলচ্চিত্রে অভিনয় করি, ওটা আতিক ভাইয়ের স্বাধীনতার 50 বছর উপলক্ষে। তার পরবর্তীতে আমি অরুণা বিশ্বাসের অসম্ভব চলচ্চিত্রে অভিনয় করি, যেটা পূজায় রিলিজ হচ্ছিল, আর দেয়ালের দেশ রিলিজ হচ্ছে ঈদে। তো খুবই ভালো লাগছে। উৎসবে চলচ্চিত্র মুক্তি এটা কিন্তু অনেক বছরের একটা প্রচলন, অনেক বছর 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 ধরে এটা হয়েছে। তবে মাঝখানে বাংলাদেশের চলচ্চিত্র একটু ক্রান্তিকাল ছিল, সে কারণে চলচ্চিত্র পায়নি দর্শক। এটা তো দর্শকদের জন্য অনেক দুঃখের বিষয় ছিল এবং আমাদের জন্য যারা আমরা অভিনয় করি। তো খুবই ভালো লাগছে যে এই যে এতগুলো চলচ্চিত্র আসছে, তার মানে ভবিষ্যতে অনেক চলচ্চিত্র অভিনয় করার সুযোগ হবে। আপু, আমরা যতটুকু জানি যে আসলে 13টা সিনেমা অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো 13 ওখানে ধরেন যদি আমরা লিড ক্যারেক্টার ধরি 26 জন ছিল, ওভারঅল ধরেন 60-70 জন ছিল। তার মধ্যে ধরেন আপনি একজন, মানে নিজেকে আসলে কতটা কনফিডেন্স মনে করতেছেন এর মধ্যে উৎরায়ণ? আচ্ছা, সিনেমার ব্যাপারে আমি আসলে খুবই কনফিডেন্ট। আপনি যেই সিনেমার কথা দিয়ে আমার সাথে কথা শুরু করলেন, সেটার নাম হচ্ছে শত্রু শত্রু। তো ওই একই চলচ্চিত্রে আমার সাথে মান্না ভাই এবং মৌসুমী আপু দুইজন জাদ্রেল অভিনেতা অভিনয় করেছিলেন। কিন্তু আমার ওটা প্রথম চলচ্চিত্র, দর্শক কিন্তু আমাকে চিনতে পেরেছে, আমাকে মনে রেখেছে। তো সেক্ষেত্রে আমি বলবো বড় পর্দার ক্ষেত্রে আমার কনফিডেন্স ছোট পর্দার চেয়েও বেশি। এইখানে আপনাকে আসলে কিভাবে দেখতে দেওয়ালের দেশে? এখানে আমাকে একটা আপার ক্লাস মহিলার চরিত্রে দেখবে, যিনি ইন্ডিপেন্ডেন্ট। তো দেয়ালের দেশ আসলে একটা ডিফারেন্ট ঘরানার চলচ্চিত্র, যেটা আসলে হয়তোবা আমাদের সবার মনের মাঝেই ঘটছে ঘটনাগুলো, আমরা বলতে পারি না বা বলি। মানে আমি এটাকে বলবো যে মিশুক মনির ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এটা। সে তার নিজের মতো করে লিখেছে, নিজের মতো করে শুট করেছে, কাস্টিং করেছে এবং অনেক গুছিয়ে গুছিয়ে করেছে। তো আমার মনে হয় এটার ঘরানা আসলে দর্শক দেখার পরে সিলেক্ট করা উচিত, দর্শক বলবে এটা কোন ঘরানার চলচ্চিত্র। আপা, সিনেমাটা যখন হলে আসলে দেখতে যাবে তাদেরকে তো আসলে জানা উচিত। তো আপনি যেহেতু সিনেমার সাথে রিলেটেড অভিনয় শিল্পী, তো বেসিক্যালি ধরেন থাকে না যে আসলে কোন কোন জিনিসগুলো পাবে আমাদের এখানে? তো আসলে জনরার সিনেমা, আপনি একটু আগে বলছিলেন যে দর্শকরা জনরা ঠিক করবে, তারপরে যদি একটু বলতেন যে আসলে এর মধ্যে পাবে। প্রথমত শরীফুল রাজ এই সিনেমা করার জন্য 2 বছর সময় নিয়েছে, কারণ ওয়েট গেইন করতে হচ্ছে, আবার ওয়েট লুজ করতে হচ্ছে। আচ্ছা, শবনম বুবলির মুখে কোনো মেকআপ নাই, ওকে, তার মানে শবনম বুবলি শাকিব খানের সাথে অনেক সিনেমায় নেচেছে, কিন্তু এই সিনেমায় কিন্তু নাচেননি। এবং এই প্রথম সে মনে হয় কোনো চলচ্চিত্রে নাচেননি। তার মানে চলচ্চিত্রটা ডিফারেন্ট, দেখা উচিত সবার যে কেন শবনম বুবলি নাচলেন না, আর কেনই বা শরীফুল রাজকে দেখে আমি শুটিংয়ের মধ্যে চিনতে পারি নাই। আমরা এই লোকটা এখানে কি করছে, পরে দিকে ও এটা শরীফুল রাজ। তো মানে ব্যাপারটা খুবই রিয়েলিস্টিক, এর জন্য দেখি। আপনার ক্যারেক্টারের জন্য কোনো প্রিপারেশনের কোনো ওই আমার ক্যারেক্টারটা আসলেই অনেক ডায়লগ বহুল একটা ক্যারেক্টার ছিল। অনেক বছর আমরা মানে নাটক করতে গিয়ে দেখি যে আগে তো খুবই সুন্দর স্ক্রিপ্ট হতো, আগে তো খুব সুন্দর স্ক্রিপ্ট থাকতো। তো সেই স্ক্রিপ্টের একটা অভাব ছিল যে ডায়লগ বলার, মানে আমি আমার ভাষায় কথা বলছি তাহলে তো কোনো ক্রেডিট নেই, রাইট? সো আমি আসলে এই চলচ্চিত্রে আমার ভাষায় কথা বলিনি, আমি কথা বলেছি মিশুক মনির ভাষায়। সে যেভাবে স্ক্রিপ্ট লিখেছে এবং স্ক্রিপ্টটা ওয়াজ রিয়েলি বিউটিফুল। আর আমার ক্যারেক্টারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমার ক্যারেক্টারটার জার্নিতে ওই দুজন ক্যারেক্টারের রিলেশনশিপ বোঝা যায়। আর আমার সাথে শাহাদাত ভাই ছিলেন, উনি অসাধারণ অ্যাক্টর। তো আমার মনে হয় এতগুলো, আজিজুল হাকিম আছেন, সেতু ভাই আছেন, আমি আছি, শরীফুল রাজ আছে, বুবলি আছে, মানে দর্শককে আর কি বলতে হবে হবে। এই সিনেমাতে যেরকম সত্যি সত্যি খেলাতে আপনাকে একটু ভিলেন ভাবে দেখা গেছে, অনেকে একটু অপছন্দ করছে, মানে যদি মনের জায়গা থেকে বলি এইখানে কি আসলে ওইরকম কিছু ঘটবে নাকি? না, এটাতে আমাকে আসলে সবাই অনেক ভালোবাসে। আমি অনেক অসহায় এই চলচ্চিত্রে, কিন্তু দেখতে খুবই বোল্ড। বাইরে কি সিনেমার বাইরে লুকা ক্যামেরায় দিয়ে আপু, সাম্প্রতিক আপনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, ইন্টারভিউটা খুব ভাইরাল হয়েছে। ওই ইন্টারভিউ রেফারেন্স দিয়ে বাংলাদেশের মোটামুটি সব গণমাধ্যমেই নিউজটা হয়েছে। তো আপনি ওখানে বলছেন যে আপনার জীবনের দ্বিতীয় অধ্যায়টা অন্য অন্য দেশে এরকম অনেকবারই হচ্ছে, কিন্তু কথা হয় না। আমাদের সমাজে হইলে বা মিডিয়া ফ্যাটার্নিটির বাইরে হইলেও কথা হয় না, জানেন। তো আমাদের সমাজে আসলে যখন মিডিয়া ফ্যাটার্নিটির এই ঘটনা ঘটে তখন এই কথাগুলো হয়, একটু যদি ডিটেলি বলতেন।
বিষয়টা? আচ্ছা, সেটা হচ্ছে আমার মা প্রায়ই আমাকে বলে, আমি তো এটা করি নাই, আমরা তো এই কাপড় পরি নাই, আমরা তো এখানে যাই নাই। কিন্তু আমার মা 77-এ ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে, আর আমি পাস করেছি 2014 সালে। সো এই যে 14 এবং 77, এই যে বছরের গ্যাপ, সো তার সাথে তো আমার চলাফেরা মিল থাকবে না। তো এখন যারা সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করেন তারা ভুলে যান যে সোসাইটি চেঞ্জ হয়েছে, বলে আমাদের সমাজ এটা ঘটে না, কিন্তু তার পাশে তার বোনের দিকে তাকালেই দেখবে যে তার দিকে ঘটেছে। তো আমি বলবো যে মানুষের উচিত এই যে নতুন নিউ নর্মাল বলবো, আমরা কিন্তু কোভিডের আগে কেউ মাস্ক পরতাম না, এখন কিন্তু আমাদের কোভিডের কোনো বাধা বিধি নাই, তাও আমরা প্রায় মাস্ক পরে ঘুরে বেড়াই, তাই না? এটা হচ্ছে নিউ নর্মাল। সো এখন ডিভোর্স হয়ে যাওয়া বা রিম্যারি করাটা নিউ নর্মাল সোসাইটির, কারণ সোসাইটি এখন অন্যরকম, সবার হাতে ফোন, সবাই সব কিছু বুঝে। তো এই জন্যই আমি বলবো যে দর্শকের বা দর্শক না ঠিক যারা এরকম করে ভাবেন যে ওর ডিভোর্স হয়েছে মানে ওকে পরের বিয়ের সময় বলতে হবে এই বিয়ে তো ভেঙে যাবে আর কয়দিন থেকে দেখি, মানে এই ধরনের উইশ কি করা উচিত কাউকে? আপনি যদি ধর্মীয় জায়গা থেকেও চিন্তা করেন, আপনার ধর্মকে এটাকে প্রেফার করে যে আপনি বলবেন যে ও কয়দিন থাকে, কয়দিন টিকে দেখি। তো মানুষকে মানে কষ্ট দিয়ে কথা বলার অভ্যাসটা, মানে আমি খেপে গেছিলাম এই কারণে যে এটা আসলে বাংলাদেশের মেয়েদের বিশেষ করে এটা একটা অভ্যাস যে খালি আরেকজন মেয়েকে কষ্ট দিয়ে কথা বলবে, এটাই বলতে চাইছি। আরেকটা বিষয় ছিল যে ওখানে একটা বয়সের কথা বলছিলেন, যেটা নিয়েও খুব ভাইরাল হয়েছিল ওই ইন্টারভিউর মধ্যে, যে আমি যখন বিয়ে করছিলাম না। ও আচ্ছা, হ্যাঁ সেটাই, আমি সেটা যদি বলতে চাই সেটা হচ্ছে আমার জীবনের 22 বছর থেকে 36 বছর বয়স যতটা ইম্পর্টেন্ট, তার পরবর্তী সময়টাকে আসলে অত ইম্পর্টেন্ট। 22 বছর বয়স থেকে মানে আমি 25-26-এর দিকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বা আমি যেই উদ্যমে ছিলাম সেটা কি আসলে এখন কি আমার সিচুয়েশনটা এটাই বলতে চাইছি যে আসলে একটা সময়ে মানে আমার 50 বছর হয়ে গেলে আমার যতটুকু না কাজ করার স্পৃহা থাকবে বা এনার্জি থাকবে, কম বয়সে তাই থাকবে। সো কম বয়সে এনার্জিটা যদি কেউ বুদ্ধি করে নষ্ট করে দেয়, কারণ কম বয়সে যেটা থাকে না, কম বয়সে থাকে এনার্জি, থাকে না বুদ্ধি, বুদ্ধিটা আস্তে আস্তে গ্রো করে। সো কম বয়সে যখন কেউ কারো এনার্জিটা নষ্ট করে দেয় বা নিয়ে যায়, এনার্জিটা যখন ড্রেন করে ফেলে, তখন আসলে সে ক্ষতিগ্রস্ত। আমি যদি ভুল না করে থাকি, আপনি মনে হয় প্রথম মসজিদে, না না, আমি আমার ইন্ডাস্ট্রির মধ্যে, মানে ইন্ডাস্ট্রির মধ্যে যদি আচ্ছা প্রথম মসজিদে দিয়ে দিই। মসজিদে এই ভাবনাটা কোথা থেকে আসে? আচ্ছা, এই ভাবনাটা এসছে আমার এক বন্ধুর বিয়েতে, আমি গিয়েছিলাম গাউসুল আজম মসজিদে। তা আমি ওখানে বসেই চিন্তা করি যে আমি যদি আবার কখনো বিয়ে করি আমি মসজিদেই করবো, কারণ জিনিসটাতে কোনো ভুল থাকে না, একদম সবার কনসেন্ট্রেশন বিয়ে পড়ানোর দিকেই থাকে, সাজুগুজু এসে কোনো কিছু বলতে থাকে না। তো পবিত্র একটা দিন আমার জীবনে, পবিত্র একটা জিনিসে পদার্পণ করছে, তো পবিত্র জায়গায় হওয়া উচিত। তো আমি মাঝখানে হায়া সোফিয়াতে গেছিলাম টার্কিতে, তো ভেবেছিলাম যে ওখানে বিয়ে করবো কিনা। তো তারপরে সামহাও ওখানে বিয়ে করার জন্য বাংলাদেশ থেকে আগে বিয়ে করে তারপর যেতে হয়, এই জন্য আমার পক্ষে পসিবল হয় নাই। তো আমার মনে হয় গাউসুল আজম মসজিদে একটা এনার্জি আছে, আমি লাস্ট পর্যন্ত এই গাউসুল আজমেই বিয়ে করতে হবে। তো আমার মনে হয় মসজিদ নিজে আমাকে ডেকেছে যে আসো আমার এখানেই বিয়ে করবো, বিকজ আমি ভেবেছিলাম বিয়েটা করব হয়তো বা 24 তারিখ, 27 তারিখ, কিন্তু আমি 24 তারিখ করে ফেলেছি, বিকজ ওই মসজিদ আমাকে টানছে। এক লাইফটা, নতুন একটা লাইফ, নতুন একটা ফ্যামিলি, কিভাবে বন্ডিং বা কতটুকু ম্যাচ করতে পারলেন, তারা কিভাবে শাসন করছে আপনার এই প্রফেশনটা? আচ্ছা, যেহেতু ওই যে একটু আগে জিজ্ঞেস করলেন বয়স, যেহেতু অনেকখানি বয়স পার হয়ে গিয়েছে, তো আমাকে যখন বিয়ে করতে এসেছিল, মানে বিয়ে করার প্রস্তাব দিল, আমাকে প্রেম করার প্রস্তাব দেওয়া হয়নি। তো বিয়ে করারই প্রস্তাব যখন দেওয়া হলো, তখন আমি বললাম যে আমি আসলে বাংলাদেশে থাকতে চাই, কারণ যিনি প্রস্তাব দিচ্ছেন তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি। তো তাকে বললাম যে আমি তো বিয়ে করবো কী করে আপনাকে, কারণ আমি তো ইউকে যেতে চাই না, আমার ক্যারিয়ার এখানে, আমি ওখানে গিয়ে কী করবো, আর অনেকগুলো সময় নষ্ট হয়ে গিয়েছে, আমি এখন আমার এই সময়টাকে ইউটিলাইজ করতে চাই। তো তখন তিনি বললেন যে আচ্ছা তাহলে আমিও বাংলাদেশে থাকবো। তো উনি বাংলাদেশে চলে আসলেন যাতে আমি কাজটা করতে পারি। তো আপনারা দোয়া করবেন আমার কাছে যাতে কাজের সুযোগ আসে, আর আমি যাতে আমার মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে কাজটা করতে পারি। এই কথাটা কি শুনছেন যখন আসলে জানে না যে তখন প্রবাসী, তখন মানুষ মনে করলো যে আমি অনেক জায়গায় কমেন্ট দেখছি স্বাগত বিদেশে থেকে নেওয়ার জন্য এই অফারটা বা এই সম্পর্কটা জড়াবে? আচ্ছা, আপনারা জানেন কিনা আমি জানি না, আর্টিস্টদের আমেরিকা থেকে শুরু করে অনেক দেশে কোটা আছে, এটার জন্য বিয়ে করার প্রয়োজন নাই। মি
মাই সেলফ ইজ ইনাফ অন্য যে কোনো দেশে মাইগ্রেট করার জন্য। তো এই জন্য করিনি। আর এসছে আমার কাছে একজন ব্রিটিশ, আর এখন তো সব পরিবারেরই একজন দুজন তিনজন দেশের বাইরে থাকে, তো এটাও নিউ নর্মাল। সিঙ্গেল থাকা অবস্থায় আপনার লাইফ আসলে কি ধরনের যে অনেক অনেক বিরক্ত করতে হবে নায়ক চলে আসে। জাস্ট এই শেষ হ্যাঁ অফকোর্স, 7 থেকে 70 হ্যাঁ এটাই